the basic anatomy of the pancreas. In this picture, আমার কার্ডটা কিছু দেখা যাচ্ছে তো? This is our aorta, and this is the figure trunk. এবং উপর দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লেফট পেপটিক আর্টারি, আর স্পিনের দিকে যেটা স্পিনিক আর্টারি, এই পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি থেকে নিচের দিকে যেটা সেটা আমাদের গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারির দিক দিয়ে, আর তারপর উপরের দিকে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কমন হেপাটিক আর্টারি প্রপার। উপরে সেটা রাইট এন্ড লেফট হেপাটিক আর্টারিতে ব্রাঞ্চ নিয়েছে। আর তার পাশে আমাদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা কাভা আইভিসি। এই যদি আমরা একটু নিচ থেকে দেখি, আমাদের লাল যে আর্টারিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের পেপিলিয়ারি মেসেঞ্জারিক আর্টারি। এটা উপরে এসে এটা অরিজিন হচ্ছে আমাদের নেকের পিছনে অ্যাবডোমিনাল আর্টারি থেকে সেকেন্ড ব্রাঞ্চ। আমাদের উপরে দুটো ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে ইলিয়াক ব্রাঞ্চ, আর সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে আমাদের পেপিলিয়ারি মেসেঞ্জারিক আর্টারি, আর ইনফেরিয়র মেসেঞ্জারিক আর্টারি। আমরা যদি নিচে থেকে একটু ভেইনটা দেখি, যেটা নিচে থেকে উপরে দিকে আসছে সেটা হচ্ছে আমাদের পেপিলিয়ারি মেসেঞ্জারিক ভেইন। প্যানক্রিয়াসের পিছন দিক থেকে স্টেরিক ভেইনের সাথে এসে কানেকশন হয়ে এখানে একসাথে মিলে এটা হয়ে যাচ্ছে পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন এসে উপরে দিকে লিভার চলে যাচ্ছে। তো দিস ইজ আমাদের বেসিক অ্যানাটমি। যদি পাশের ছবিটা একটু খেয়াল করি, এটা একটা ব্লুমবার্গ থেকে নেওয়া ছবি। আমাদের বাইল ডাক্টটা দেখা যাচ্ছে, আর পাশে প্যানক্রিয়াটিক ডাক্ট দেখা যাচ্ছে, আর নিচের দিকে ঠিক অ্যাম্পুলারি রিজিয়নের এখানে একটা গ্রোথ দেখা যাচ্ছে, অ্যাম্পুলারি গ্রোথ। তো এটার জন্য আমাদের অ্যাম্পুলারি টিউমার হতে অ্যাম্পুলারি টিউমার আমরা যেভাবে ডিভিশন হবে। নেক্সট স্যার একটু বলেছেন যে আমাদের অ্যাম্পুলারি রিজিয়নটা আসলে কম্পাউন্ড থাকে তিন ধরনের এপিথেলিয়াম দিয়ে, এখানে ইন্টেস্টিনাল টাইপ, প্যানক্রিয়াটিক ডাক্ট এপিথেলিয়াম এবং biliary এপিথেলিয়াম। আর biliary ডাক্টে আর প্যানক্রিয়াটিক ডাক্টের কমন একটা এপিথেলিয়াল চ্যানেল থাকে, তারপর থেকে অ্যাম্পুলাটা হয়ে যায়, অনেক সময় সেপারেট থাকে, অনেক সময় একসাথে হয়ে অ্যাম্পুলাটা। এই জন্য এখানে নিউপ্লাজম যদি ডেভেলপ করে প্রিডমিনেন্টলি এটা সাধারণত তিন ধরনের হয়, ইন্টেস্টিনাল, প্যানক্রিয়াটিক biliary অথবা মিক্সড। আর এই অ্যাম্পুলারি কার্সিনোমা অ্যানালাইজ করে সাধারণত পেরি অ্যাম্পুলারি বিলিয়ারি লিউকোসিস থেকে, যেটা প্রিভ্যালেন্ট থাকে ফ্যাট পেশেন্টগুলোতে। আর সেকেন্ডটা হচ্ছে ইন্ট্রা অ্যাম্পুলারি চ্যানেল থাকতে পারে, ইদার অ্যাসোসিয়েটেড উইথ ইন্ট্রা অ্যাম্পুলারি প্যানক্রিয়াটিক নিউপ্লাজম অথবা ফ্ল্যাট ডিসপ্লেসিয়া হিসেবে হতে পারে। এটা আমাদের একটা পেশেন্ট যখন আমরা অ্যাম্পুলারি কার্সিনোমা সাসপেক্টেড করি, আমাদের অ্যাসিস্ট্যান্ট গাইডেন্স হিসেবে যখন প্রেজেন্টিং ফিচারগুলো থেকে আমরা সাসপেক্ট করি যেটা অ্যাম্পুলারি কার্সিনোমা অথবা পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা, আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন হচ্ছে সিটি প্যানক্রিয়াটিক প্রোটোকল in the abdominal pelvis. এটার পরে আমরা ইসোফেগাল গ্যাস্ট্রোডুওডেনাল করি অথবা উইথ সাইক্লিং এন্ডোস্কোপি করে নিব। যদি পসিবল হয়, যদি দেখা না যায় তাহলে সেক্ষেত্রে আমরা পাস মাইনাস এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড উইথ বায়োপসি করে নিব। এটার উপর ডিপেন্ড করে আমার তিন ধরনের রেজাল্ট আসতে পারে, বিনাইন আসতে পারে, হাইড্রাক ডিসপ্লেসিয়া আসতে পারে, অথবা অ্যাডিনোকার্সিনোমা আসতে পারে। আমাদের টুডেস টপিক যেহেতু অ্যাডিনোকার্সিনোমা, আমরা নেক্সট অ্যাডিনোকার্সিনোমা যদি আসে সেক্ষেত্রে কি হবে যদি বায়োপসি রিপোর্টে এডিনোকার্সিনোমা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের স্টেজিং ইনভেস্টিগেশনগুলো প্রথমে করে নেব, সিটি চেস্ট অ্যান্ড প্যানক্রিয়াটিক প্রোটোকল, লিভার ফাংশন টেস্ট, বেসলাইন ইনভেস্টিগেশন, ইসোলেসি, ইএসসি, N19 এবং ইএসসিপিআর পিডিসি যদি পসিবল হয় সেগুলো করে নেব। এগুলোর উপর ডিপেন্ড করে আমরা যদি ডিসিশন নেই তাহলে আমরা দুইটা ডিসিশন আসতে পারে, একটা হচ্ছে লোকালাইজড অথবা নন মেটাস্ট্যাটিক ডিজিজ, আর একটা হচ্ছে মেটাস্ট্যাটিক। যদি মেটাস্ট্যাটিক হিসেবে আমরা নন মেটাস্ট্যাটিক বা নো মেটাস্ট্যাটিক হিসেবে যদি চিন্তা করি তাহলে আমাকে নেক্সট টাইম আমাকে চিন্তা করতে হবে যে এখানে আর কোনো প্যাথোলজিক্যাল লেশন আছে। যদি আমার আগে সিটি স্ক্যানে কোনো লিভারে সাসপেক্টেড কোনো লেশন থাকে তাহলে সেটার জন্য আমরা একটা এমআরআই করে নিতে পারি। যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে আমরা এমআরআই করার দরকার নেই। তাহলে নেক্সট আমরা সিটি স্ক্যানের উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নিব যে আমরা এটা তিনটা ভাগে ভাগ করে নিতে পারি, রিসেপ্টেবল, বর্ডারলাইন রিসেপ্টেবল এবং আনরিসেপ্টেবল। তো প্রথমে হচ্ছে লোকালাইজ ডিজিজ বা রিসেপ্টেবল হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে প্রথমেই যেটা বলছিলেন যে প্রত্যেকটা সাবজেক্ট প্যানক্রিয়াটিক ইনভেস্টিগেশন। আর যদি আমরা চিন্তা করি যে এই পেশেন্টের হাই রিস্ক ফিচার আছে, মানে একটা কোশ্চেন আসছিল যে কখন আমরা পেশেন্টকে নিউরোট্রিটমেন্ট দিব, যদি হাই রিস্ক ফিচার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নিউরোট্রিটমেন্টের কথা চিন্তা করতে পারি। এই হাই রিস্ক ফিচার গুলা এই পেরিয়াম্বুলার কার্সিনোমা ক্ষেত্রে বা অ্যাম্পুলারি কার্সিনোমা ক্ষেত্রে হচ্ছে যদি CA19 খুব বেশি এলিভেটেড থাকে, CEA মার্কলি এলিভেটেড থাকে, টিউমারটা যদি লার্জ টিউমার হয়, লার্জ যদি রিজিওনাল লিম্ফ নোড থাকে, এক্সেসিভ ওয়েট লস থাকে, অথবা যদি এক্সট্রিম পেইন থাকে, তাহলে এইসব ক্ষেত্রে আমরা নিউরোট্রিটমেন্টের কথা চিন্তা করতে পারি। আদারওয়াইজ যদি লোকালাইজ ডিজিজ হয় তাহলে আমরা সরাসরি প্যানক্রিয়াটিক ইনভেস্টিগেশনের জন্য প্ল্যান করি। So this is the principles of diagnosis and imaging. Discussion হয়ে গেছে অলরেডি, তারপর একটু জাস্ট লিস্ট কথা বলে নিচ্ছি যে diagnostic management and resectability should involve a multidisciplinary team.
এবং আমরা যে স্টেজিং ইনভেস্টিগেশন করবো আমরা চেষ্টা করবো সেটাতে উইদিন 4 উইকস এর মধ্যে সার্জারি করে ফেলার। আর যদি নিওট্রিমেন্ট প্ল্যান থাকে তাহলে নিওট্রিমেন্ট দেওয়ার পরে আবার রিঅ্যাসেসমেন্ট করার জন্য আমরা আবার একটা প্যাকেজ করে দেবো। আর যদি আমাদের স্ট্যাম্পিং করার প্ল্যান থাকে তাহলে আমরা স্ট্যাম্পিং এর আগে অবশ্যই ইমেজিং করে নিব যদি পসিবল হয়। আর যে সিটি স্ক্যানটা করবো সেটা অবশ্যই কন্ট্রাস্ট দিয়ে সিটি স্ক্যান করবো যাতে আমরা আর্টেরিয়াল পেজ ভেনাস পেজ গুলো আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। আর এমআরআই করে নিব যদি আমাদের কোনো সাসপেক্টেড লেশন থাকে লিভারে সেটা পিওরলি ডেলিভারি করার জন্য যেটা আসলে মেটাস্ট্যাটিক কিনা। এখানে আরেকটা ছোট্ট কথা আছে, ডক্টর বলছিলেন যে পেরিটোনিয়াল মেটাস্টেসিস বা পেরিটোনিয়াল সিডলিং যদি থাকে সেটা দেখার জন্য কি করা যায়। তো এখানে ট্রিটমেন্ট ডিজাইন এখন নতুন করে অ্যাড করেছে যে কনসিডার ডায়াগনস্টিক স্টেজিং ল্যাপারোস্কোপি টু রুল আউট দ্য মেটাস্টেসিস that not detected on imaging as an option prior to surgery or intervention. এটা সায়েন্টিফিক সিটি স্ক্যান বা সায়েন্টিফিক সিটি প্রোটোকল জিস্ট হিসেবে যদি বলতে থাকি তাহলে এটা হচ্ছে যে এখানে মাল্টি ডিজিটাল সিটি স্ক্যান করে নিতে হবে, প্রেফারেবলি 64 স্লাইস থাকতে হবে এবং স্লাইসের থিকনেস হবে 3 মিলিমিটারের কম, প্রেফারেবলি 0.5 থেকে 1 মিলিমিটার। নেগেটিভ ওরাল কন্ট্রাস্ট ইউজ করতে হবে এবং আয়োডিন কন্ট্রাস্ট হবে 2 to 5 ml per second করতে হবে। আর টাইমিংটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা সিটি স্ক্যানটা দেখি আর্টারিয়াল পেজের টাইমিং হচ্ছে 25 থেকে 30 সেকেন্ড, প্যানক্রিয়াটিক টাইম ভেনাস পেজের জন্য 45 থেকে 50 সেকেন্ড, আর টোটাল ভেনাস পেজ দেখার জন্য 60 থেকে 70। আমরা একটা সিটি স্ক্যানে কি কি দেখবো? প্রথমে আমরা দেখবো সেটা হচ্ছে রিসেক্টেবল। রিসেক্টেবল দেখতে হলে আমাদের দেখতে হবে যে ভাস্কুলার এনভায়রনমেন্ট আছে কি নাই। ভাস্কুলার এনভায়রনমেন্ট বলতে আসলে কোন কোন রোগগুলো আমরা দেখবো? টোটাল ভেইন, সুপিরিয়র ভেইন, কমন হেপাটিক আর্টারি, সিলিয়াক ফান্ড আর সুপিরিয়র মেসেঞ্জার আর্টারি। এগুলোতে আমরা কি দেখবো? মেইন জিনিসটা হচ্ছে আমাদের ডিগ্রি অফ কন্টাক্ট। ডিগ্রি অফ কন্টাক্টটা কতটুকু 100 থেকে বেশি না কম, ফোকাল কোনো ন্যারোইং আছে কিনা, কন্ট্রোল ইরেগুলারিটি আছে কিনা, থ্রম্বোসিস অথবা কোনো কোলেটারাল অথবা রিকারেন্ট অ্যাভারেন্ট কোনো ভেসালস আছে কিনা। অ্যাভারেন্ট আর্টেরিয়াল অ্যানাটমিটা দেখে নিতে আমরা সিটি স্ক্যান থেকে ফার্স্ট লিগনাল ভেইন, অ্যানাটমি অফ দ্য ফার্স্ট লিগনাল ভেইন এন্ড লেফট জাস্টিস ভেইন এন্ড আইএমপি এগুলো আমরা একটু দেখে নেব। যদি আমাদের ভেনাস রিকনস্ট্রাকশন লাগে সেটা প্রিপারেশন করব। এটা হলো সেন্সিশন গাইডলাইনের ক্রাইটেরিয়া। ইন নাটশেল যদি আমরা বলি তাহলে রিসেক্টেবল প্যানক্রিয়াটিক টিউমার যদি হয় সেটার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে নো এভিডেন্স অফ superior mesenteric vein or portal vein distortion and clear flat fat planes around the celiac axis, hepatic artery and superior artery. Borderline resectable কখন বলবো? যখন venous involvement of superior mesenteric vein or portal vein with distortion or narrowing of the vein or occlusion of the vein and yellow and allowing of safe dissection and replacement. And the gastroduodenal artery and hepatic artery either short segment engagement or direct abutment of the hepatic artery without extension to the common artery. The tumor abutment থাকে superior mesenteric artery তে but 180 degree কম। কখন আনরিসেক্টেবল বলবো? যদি টোটাল রুটিন আনরিসেক্টেবল আনরিকনস্ট্রাক্টেবল পর্যায়ের কোনো অপারেশন থাকে যেটা রিকনস্ট্রাকশন করা যাবে না, আর superior mesenteric artery encasement যদি 180 degree বেশি, আর এসএনএ আর সিলিয়াক এক্সিস যদি এনকেসমেন্ট হয়ে যায় 180 ডিগ্রি বেশি তাইলে এইসব ক্ষেত্রে সেটা হচ্ছে আনরিসেক্টেবল। তাহলে আমরা এই সিটি স্ক্যান থেকে ডিপেন্ড করে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারছি, রিসেক্টেবল, বর্ডারলাইন রিসেক্টেবল এবং আনরিসেক্টেবল। এটা হচ্ছে আমাদের আজকের পেশেন্টের সিটি স্ক্যান। আমরা যদি পেশেন্টের সিটি স্ক্যান গুলো একটু স্ক্রল করে দেখি তাহলে দেখতে পাবো যে আমরা উপর থেকে নিচের দিকে নামছি। স্টুডেন্টরা কি কাজটা দেখতে পাচ্ছে? আমাদের কোন স্টুডেন্ট বলতে পারবে যে সাদা যে জিনিসটা দেখা যাচ্ছে এটা কি? আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে নামছি। এই যে পেসেলটা এটা থেকে সামনের দিকে যেটা আসছে এটা কি? আমরা যদি আরেকটু নিচের দিকে তৈরি করি এই যে এখান থেকে তিন পাশে যেটা চলে যাচ্ছে কমন হেপাটিক আর্টারি, এটা কমন হেপাটিক আর্টারি। ভেরি গুড। এই কমন হেপাটিক আর্টারিটাকে আমরা আরেকটু যদি সামনের দিকে যাই দেখা যাচ্ছে এখানে কমন হেপাটিক আর্টারিটা ছোট সাদা, এটা হচ্ছে আমাদের কমন হেপাটিক আর্টারি। আমরা একটু আবার ব্যাক করি, এই যে কমন হেপাটিক আর্টারি নিচের দিকে আসলে এটা আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে এদিকে চলে আসছে। তো এই জিনিসটা কি করে বলতে পারবেন? আমরা যদি এই কমন হেপাটিক আর্টারিটাকে যদি ট্রেস করি, এই যে কমন হেপাটিক আর্টারিটা এটা গলব্লাডারের দিকে যাচ্ছে, এই যে এখানে এসে
আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে দুইটা ব্রাঞ্চ আসতে পারে। এই দুইটা ব্রাঞ্চ কোনটা কি বলতে পারবেন? একটা হচ্ছে রাইট হেপাটিক, আর একটা হচ্ছে আমাদের লেফট হেপাটিক আর্টারি। রাইট হেপাটিক এবং লেফট হেপাটিক আর্টারি। এখানে জাস্ট এই হেপাটিক আর্টারিটা যেখানে যাচ্ছে তার নিচে একটা হাইপো এন্ট্রান্স এরিয়া আছে। এই জিনিসটা কি কেউ বলতে পারবেন? পোর্টাল ভেন, আর কেউ কিছু? ইন্টারভেনাস কিছু পোর্টাল কমন হেপাটিক কমন সিবিডি। আর তার পিছনে যেটা কালো আরেকটা ম্যারিন দেখে এরিয়া দেখা যাচ্ছে, এটা কি কেউ বলতে পারবেন? পোর্টাল ভেন। এটা হলো পোর্টাল ভেন। আর এখানে যে সাদা আরেকটা স্ট্রাকচার দেখা যাচ্ছে হালকা অ্যালটার মতো একটা লাইট, ওইটা ইন্টারভেনাস। এটা হচ্ছে আমাদের ইন্টারভেনাস। আমরা যদি একটু আরেকটু আসি, এই দেখুন এটা প্যানক্রিয়াসের বলটা দেখি। এই যে এই জিনিসটা আমাদের ঠিক গলব্লাডারের পাশে, এটা আমাদের কোনো বাইরে। আমরা একটু নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে এই যে আমাদের চারপাশে হচ্ছে প্যানক্রিয়াসের হেড। আমরা আরেকটু নিচের দিকে যাচ্ছি, এই জায়গায় এসে দেখা যাচ্ছে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এখন পর্যন্ত এই জিনিসটা বডির মধ্যে যেটা মেইন প্যানক্রিয়াসটা ভেরি গুড মেইন প্যানক্রিয়াসটা। ওকে, এবার আমরা এক্সিয়াল ভিউ এর পরে করোনাল ভিউটা একটু দেখি। করোনাল ভিউ সিবিডি পাশেরটা কি? পোর্টাল ভেন। তাহলে এই সিরিজটা আমরা এখন স্ক্রল করে দেখি নিচের দিকে কতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে। এদিকে দিকে রাখি নিচের দিকে, এই যেটা দেখা যাচ্ছে এখন আসছে পাশে যেটা দেখা যাচ্ছে এটা মেইন প্যানক্রিয়াটিক লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। ওটা স্লাইটলি ডাইলেটেড। তো ওটাকে যদি আমরা একটু নিচের দিকে দেখি, এই জায়গাটাতে এসে আমাদের কনফারেন্সের এখানে জাস্ট একটা আমরা যদি দেখি স্টোমাক আসছে, স্টোমাকটা দেখা যাচ্ছে যেটা স্টোমাক, এই যে আমাদের পাইলোরাস এখানে এই জায়গাটা হচ্ছে আমাদের দুধের ক্যাপ। তাহলে আমরা সিটি স্ক্যানে আমরা দেখলাম যেখানে হেপাটিক আর্টারি কমাটোরিক আর্টারি কিংবা ওগুলোর সাথে তেমন খুব বেশি ইনভলভমেন্ট নাই। তবে আমাদের এটা হেপাটিক আর্টারি বা ভেইনের সাথে খুব বেশি এঙ্গেজমেন্ট নাই। তাহলে আমরা ধরে নিতে পারি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা রিসেপ্টর। আমাদের ডিসিশন ছিল সিটি স্ক্যান দেখার পরে যে আমরা এটা আপফ্রন্ট সার্জারি আমাদের প্যানক্রিয়াটিক কনভেনশনাল সিস্টেমের মধ্যে পার্থক্য কি? যদি প্যানক্রিয়াটিক কনভেনশনাল মেইন ডিফারেন্স স্লাইস থিকনেস আর হচ্ছে টাইমিং। যে প্যানক্রিয়াটিক প্যারেনকেমা দেখার জন্য আপনি কোন টাইমে স্লাইসগুলো বেশি নেবেন, এটা হচ্ছে মেইন ডিফারেন্স। প্যানক্রিয়াটিক প্যারেনকেমা দেখার জন্য আপনি 35 থেকে 45 সেকেন্ডের মধ্যে তারপরে আমাদের তাহলে যেহেতু ডিসিশন হচ্ছে সার্জারি রিপোর্ট, তাহলে আমাদের প্রথমে পিওপাইটিক প্রিপারেশনটা নিতে হবে। পিওপাইটিক ইমেজিং, পিওপাইটিক সিটি, সাথে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন, মোস্ট ইম্পর্টেন্ট থিং, physiotherapy and spirometry, at least 7 to 10 days before surgery, and then management of colon radius or obstetric These are principles of surgery. And nutshell, ছোট ছোট কথাগুলো আছে, সেটা হচ্ছে আমাদের মেইন প্রিন্সিপাল হচ্ছে achievement of R0 resection. All margin should be negative. And medial dissection of the pancreatic head lesion is best achieved by complete mobilization of the portal vein and capillary vein from pancreas. And the need for lateral venography or complete portal or capillary vein dissection or reconstruction আমাদের লাগতে পারে সার্জারির সময়। এই জিনিসটা আমাদের মাথায় দিতে হবে। আর পিপলস সার্জারি প্রসেস করতে গেলে আমাদের সাধারণত কয়েকটা জিনিসের
ইনফেকশন লাগে। এর মধ্যে একটা হচ্ছে মোস্ট কমন যেটা, সেটা হচ্ছে একটা পেনক্রিয়াটিক নেক মার্জিন। আমরা যে জায়গায় প্যানক্রিয়াসের নেকটা পাচ্ছি সেই মার্জিনটা পজিটিভ না নেগেটিভ শিওর হওয়া। আর আমাদের পাইল ডাক্ট মার্জিন, যদি আমাদের এডিটর মার্জিন শিওর পজিটিভ আসে তাহলে আমাকে আরো রিল্যাক্সেশন করে উপরে অথবা নিচে প্যানক্রিয়াসের নেকের দিকে টেইলের দিকে আরো কাটতে হবে, যাতে আমাদের এডিটর মার্জিন ক্লিয়ার হয়। in a nutshell, the surgical steps গুলো যদি একটু বলি, পেশেন্টের পজিশন হচ্ছে সেটা ফাইন। ইনফেকশন আমরা সাধারণত ভার্টিক্যাল মিডলাইন দিতে পারি অথবা ভার্টিক্যাল রুট অফ ইনফেকশন দিতে পারি। ইনফেকশন দেওয়ার সাথে সাথে আমাদের প্রথম কাজ হচ্ছে অপারেবিলিটি অ্যাসেস করে নেওয়া, অ্যাসাইটিস আছে কিনা, লিভার ম্যাচ আছে কিনা, পেরিটোনিয়াল নডুল, প্রাইমারি ডিজিজের স্ট্যাটাস কিনা, রিসেপ্টর নন ভিজিবল আছে কিনা। এটা অনেক সেন্টারে এখন প্র্যাকটিস করে, সেটা হচ্ছে ইন্টার আউটোটাল লিম্ফ নোড ডিসেকশন। জাস্ট আফটার কপারেশন অফ দ্য ডিউরেনাম আমরা যদি ছবিটা দেখি, এটা হচ্ছে আমাদের ফিল্টার ভ্যানাটোভা, আর পাশে যেটা আইডেন্টিফাই করে দেওয়া আছে হচ্ছে লেফট ফিনাল ভেইন, আর তার নিচের যে এরিয়াটা সেটা হচ্ছে আমাদের আউটোটাল লিম্ফ নোড এরিয়া। আমরা এই লিম্ফ নোডটাকে রিক্রুট করবো, রিক্রুট করে এটা বায়োপসির জন্য দিব। যদি এটা বায়োপসি পজিটিভ আসে তাহলে অনেক সার্জনরা বলে যে পেশেন্টের ওভারঅল সার্ভাইভাল খুব বেশি ভালো হয় না। কিন্তু 2016 একটা কনসেপ্ট হচ্ছিল ইন্টারন্যাশনাল স্টাডি গ্রুপ প্যানক্রিয়াটিক সার্জারি, সেখানে ডিসিশন ছিল ডিসিশন টু অ্যাবান্ডন দ্য রিসেকশন or to continue the procedure should depend on the following variables: comorbidity, age of the patient, vascular involvement, and markedly increased PNI demand. মানে তারা বলছিল যদি এই পয়েন্ট ভ্যারিয়েবল গুলো পজিটিভ থাকে তাহলে, যদি অ্যাওটেকেবল লিম্ফ নোড পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে রিসার্চের জন্য উচিত না হয়। আর যদি অ্যাওটেকেবল লিম্ফ নোড পজিটিভ না হয়, নেগেটিভ থাকে, তাহলে আমরা রিসার্চের জন্য প্রস্তুত করব। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের হেপাটিক ফ্লেক্সার সেকেন্ড ডাউন করে নিব, আমরা করে নেব, তারপর কপারেশন করে নিব। নেক্সট হচ্ছে আমরা পিকটোরিয়াল ডায়াগ্রাম কপারেশন করে নেওয়ার পর আমরা নিচের থেকে ভেসেলের নিচে পর্যন্ত যেতে পারি কিনা সেটা আমরা চেক করে নিব। স্টেপ 3 হচ্ছে আমাদের লেজার ট্যাকিং করব, রাইট গ্যাস্ট্রিক ভেইনটা আইডেন্টিফাই করে নিব। এটা একটা ক্রুশিয়াল পয়েন্ট, এখানে গ্যাস্ট্রোপলিক ট্রাঙ্ক কপলিং যেটা আছে সেটা আমরা খুব সেফলি হ্যান্ডেল করার চেষ্টা করব, যাতে আমাদের এখানে ব্লিডিং হয়ে কন্ট্রোলের বাইরে চলে না যায়। নেক্সট স্টেপ হচ্ছে ভেইন আইসোলেশন এন্ড এসএমএ ডিটেকশন। এটা কনভেনশনাল অ্যাপ্রোচে আমরা করতে পারি। আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে এসএমএ ফার্স্ট অ্যাপ্রোচ। এসএমএ ফার্স্ট অ্যাপ্রোচটা জিরো রেসিশনের জন্য বেটার, অথবা যদি কখনো দেখা যায় যে আর্টেরিয়াল অ্যানাটমি অ্যাবনর্মাল থাকে, অনেক সময় দেখা যায় রিকারেন্ট রাইট হেমিকলিক হেপাটিক আর্টারি অথবা এক্সেসরিজ রাইট হেপাটিক আর্টারি থাকতে পারে, সেসব ক্ষেত্রে আমাদের এসএমএ ফার্স্ট অ্যাপ্রোচটা বেটার। তারপর হচ্ছে আমাদের এসএমডি আইসোলেশন এবং এসএমএ ডিসেকশন করে আমরা প্লেনটা ক্লিয়ার করব। নেক্সট যে যদি আমরা এসএমএ ফার্স্ট অ্যাপ্রোচে যেতে চাই তাহলে আমাদের এখানে টোটাল 6 দিক থেকে যাওয়া যায়। নামগুলো একটু মনে রাখার জন্য উপর থেকে দেখানো হচ্ছে যে 6 দিক থেকে এসএমএ ফার্স্ট অ্যাপ্রোচে যাওয়া যায়। সুপিরিয়র অ্যাপ্রোচে যাওয়া যাচ্ছে, অথবা ইন্ফেরিয়র অ্যাপ্রোচ, পস্টেরিয়র অ্যাপ্রোচ, লেফট পস্টেরিয়র অ্যাপ্রোচ, অথবা মিডিয়াল আনসিনেট অ্যাপ্রোচ, অথবা মেসেঞ্জারি অ্যাপ্রোচ। মানে যে দিক থেকে আমাদের ডিসটেন্স ভালো থাকে আমরা সেই দিক থেকে অ্যাপ্রোচ করব। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের পলিসিস্টেম এবং কোটা হেপাটাইটিস ডিটেকশন। আমরা পলিসিস্টেম করার সময় আমরা এক্সপেক্ট করতে সাধারণত দেখা যায় ফান্ডাল ফার্স্ট অ্যাপ্রোচের দিকে যাই, সিবিডিটা সিস্টিক ডাক্ট আইডেন্টিফাই করে নিই এবং সিবিডিটাকে আমরা ডিটেকশন করি সিস্টিক ডাক্টের উপরে, সিস্টিক ডাক্টের প্রক্সিমালি আর ডিস্টাল এন্ড আমরা বেরিয়ে দিই। আর এখানে তারপর আমরা গ্যাস্ট্রোজেনাল আর্টারিটা আইডেন্টিফাই করে নিব এবং টেম্পোরারি ক্ল্যাম্প করে আমরা দেখতে হবে যে আমাদের কমন হেপাটিক আর্টারি কতটা ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিও লাগিয়ে দেবো এবং একটা লম্বা স্টেপ রাখবো, যাতে কোনো কারণে রিডিং হলে বড় পাবো পাওয়া যায়। নেক্সট স্টেপ হচ্ছে ডিভিশন অফ দ্য ডিউরেনাম অর স্টোমাক, ডিউরেনাম এন্ড ট্রান্সেকশন অফ দ্য প্যানক্রিয়াটিক নেক। আমরা সাধারণত ডিউরেনামটা ট্রান্সেক্ট করতে পারি, অথবা চাইলে পাইলোরাস ইন্টারভিউ করার জন্য ডিউরেনাম ট্রান্সেক্ট করতে পারি, অথবা স্টোমাকের পাইলোরাসের প্রক্সিমালি ট্রান্সেক্ট করতে পারি, ডিপেন্ডিং আপন দ্য সার্জনস চয়েস। আর ডিউরেনামটা আমরা ট্রান্সেক্ট করি সাধারণত 15 সেন্টিমিটার ডিস্টান্স থেকে লিগামেন্টাল থেকে। That's another surgical dissection margin from the right. Then after the division, jejunum and transition of the pancreatic neck from the pancreas আমরা সাধারণত মেসেঞ্জারিক ভেইন অথবা পোর্টাল ভেইন এর ইম্পর্টেন্ট সাধারণত আমরা পাবি। যদি এখানে মার্জিন পজিটিভ আসে তাহলে আমরা টেকের দিকে আরো মার্জিন নিয়ে ডিসেকশন করব। নেক্সট আমাদের হচ্ছে অ্যানাস্টোমোসিস গুলো। প্রথম অ্যানাস্টোমোসিস হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক ডিসেকশন। এটা অ্যাপ্রক্সিমেটলি সিস্টেমিক ভেইন থেকে আমরা সাধারণত 2 to 6 সেন্টিমিটার লিকুইড করে তারপর আমরা সাধারণত অ্যানাস্টোমোসিসটা করি। আর ট্রান্সেক্টর ভেগনাম ইজ দ্যাট অফ প্রোগ্রাম মেসেজ করুন।
supracolic area, then you will do the anastomosis, and সাধারণত সুপ্রা যেগুলো ইউজ করি সাধারণত 40 অথবা 50 absorbable monofilament figure ইউজ ফর দ্য anastomosis। আর anastomosis এর ক্ষেত্রে সাধারণত আমরা জানি যে দুটো টেকনিক আছে, একটা ডাক্তার মিকোসা টেকনিক আর একটা ডান্সিং অথবা ইনভিজিলেশন। যদি ফর দ্য সফট গ্ল্যান্ড হয় তাহলে আমরা সাধারণত ডাক্তার মিকোসা anastomosis করার চেষ্টা করি। আর যদি হার্ড যদি হার্ড গ্ল্যান্ড হয় তাহলে আমরা ডাক্তার মিকোসা anastomosis করার চেষ্টা করি। আর যদি সফট গ্ল্যান্ড হয় যেখানে সিরিয়াস করতে বাইট সেক্ষেত্রে আমরা সাধারণত ডান্সিং বা ইনভিজিলেশন করে করতে পারি। নেক্সট অ্যানাস্টোমোসিস হচ্ছে হেপাটিক ভেরিনোস্টোমি। এটা সাধারণত আমরা প্যানক্রিয়াটিক ভেরিনোস্টোমি থেকে 10 to 15 সেন্টিমিটার ডিস্টালি যে হেপাটিক ভেরিনোস্টোমি করি, সিঙ্গেল লেয়ার আমরা করতে পারি 4 মিটার অথবা 5 মিটার আমরা ইউজ করে। দেন হচ্ছে ভেরিনোস্টোমি অথবা গ্যাস্ট্রোভেরিনোস্টোমি, আমরা যেখানে ডিটেকশন দেবো সেই হিসাবে অ্যানাস্টোমোসিস। নেক্সট হচ্ছে ক্লোজার অফ দ্য মেসেঞ্জারিক স্পেস এন্ড ওয়াশ আউট এন্ড প্লেসমেন্ট অফ দ্য ব্রেনস এন্ড অ্যাবডোমিনাল ক্লোজার। these are the pictures ছাড়া দেখেছেন আমাদের সার্জারিগুলোর পিকচারগুলো। সেই সব আমাদের এটা হচ্ছে অ্যানাস্টোমোসিস পিকচার আমরা দেখতে পাচ্ছি। আমাদের ডিটেকশনের পরে প্রথম আমরা করেছিলাম প্যানক্রিয়াটিক ভেরিনোস্টোমি, তারপর হেপাটিক ভেরিনোস্টোমি, তার পিকচারই হচ্ছে গ্যাস্ট্রোভেরিনোস্টোমি অথবা রিনাল ভেরিনোস্টোমি। This is the specimen. Our experience in last 6 months, 12 number of the cases was 7, and 5 patients discharged with EOD without any complication. দুইটা পেশেন্টের কমপ্লিকেশন ছিল, যেটা মধ্যে একটা সাব দেখেছেন, আর একটা পেশেন্ট ছিল ডিলেড গ্যাস্ট্রিক ইনফেকশন, আমাদের প্রায় 3 সপ্তাহের মধ্যে পরে ডিসচার্জ ছিল। আর একটা পেশেন্ট সাফার ফ্রম প্যানক্রিয়াটিক ফিস্টুলা, টাইপ এ ফিস্টুলা ছিল, উইদিন 3 weeks এর মধ্যে ফিস্টুলাটা বন্ধ হয়ে গিয়েছিল। This is the pathological evaluation. আমরা স্পেসিফিকটা পাঠা দিলে স্পেসিফিক থেকে আমরা কি রিপোর্ট সাধারণত আশা করি। প্রথমে আমরা হিস্টোলজিক্যাল টাইপ, ইন্টেস্টিনাল না প্যানক্রিয়াটিক ভেরিনোস্টোমি অথবা মিক্স, গ্রেড কোনটা, আর কিভাবে প্রাইমারি স্টেজ কি আছে, রিজিনাল লিম্ফ নোড কয়টা রিজন রিপিট করলাম, কয়টা পজিটিভ হলো, কয়টা মেটাস্টেসিস আছে। আর নেক্সট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমাদের মার্জিন। আমরা কি মার্জিন এখানে আসলে দেখতে যাই সেটা রোগীর কাছ থেকে। একটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এসএমএ মার্জিন অথবা রেট্রোপেরিটোনিয়াল মার্জিন, সারফেস এসএমএ গ্রুপ, প্যানক্রিয়াটিক নেক ট্রানসেকশন মার্জিন, বাইল ডাক্ট মার্জিন, গ্যাস্ট্রিক মার্জিন, অ্যাম্পুলারি স্পেসিমেন, বাইল ডাক্ট মার্জিন। এই জিনিসগুলো আমরা সাধারণত স্পেসিমেনের মধ্যে চাই। এবং অ্যাট লাস্ট যেটা দেখতে যাই সেটা হচ্ছে প্রপার টিএনএম স্টেজিং, প্যাথোলজিক্যাল টিএনএম স্টেজিং আমাদের কি। আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা ডিসকাস করি, আমাদের স্টেজ ছিল 2 and 1, তাহলে সেই হিসেবে আমাদের ডিজিজ হিসেবে আমরা তখন আবার রেগুলার অ্যান্টিটি করে দিই। অ্যান্টিটি করে আমরা সেটার উপর ডিসিশন নেব যে এটা ট্রিটমেন্ট পাবে কি পাবে না। এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের ডিসিশন ছিল যে সিস্টেমিক থেরাপি পাবে। আমরা সিস্টেমিক থেরাপি পাইলে যদি সিস্টেমিক থেরাপি দিই তাহলে সেটা আমাদের সার্ভিলেন্স হচ্ছে 3 to 6 monthly, 2 year, then 6 to 12 months after 5 year, এবং রেগুলারলি সিইএ এবং CA-99 চেকআপ। আমরা কোন কেমোথেরাপিটা দিব এটার জন্য আমরা সাধারণত যেটা তারা বলছিলেন যে জেমসিটাবাইন অথবা ফলফক্স, এই দুটার নাম বেশি আসছিল। এনসিসিএন গাইডলাইনের ঠিক সেম কথাই বলছে। স্টেক ট্রায়ালে ওরা সাধারণত দেখাচ্ছে যে 3টা আর্ম নিয়েছে ওরা। এই 3টা আর্মের মধ্যে মেইনলি প্রথমে আরো 2টা গ্রুপে ভাগ করেছে। 828টা পেশেন্ট গ্রুপের স্টাডিটা করা হয়েছিল। এর মধ্যে 144টা পেশেন্ট ছিল যেটা অবজারভেশন গ্রুপ, যাদেরকে কিছু দেওয়া হয়নি। 143টা পেশেন্ট ছিল যাদেরকে ফলিক অ্যাসিড সাথে দেওয়া হয়েছিল। আর 140টা পেশেন্টকে দেওয়া ছিল। এর মধ্যে দেখা গেছে যে যাদের কিছু দেওয়া হয়নি অবজারভেশনে ছিল তাদের মিডিয়াম সার্ভাইভাল ছিল 35.1, আর যাদেরকে কেমোথেরাপি দেওয়া হয়েছিল তাদের সার্ভাইভাল ছিল 43.1। দ্যাট মিনস নিউট্রিশন দেওয়ার ফলে তার ওভারঅল সার্ভাইভাল রেটটা দিয়েছিল। আর এই দুইটার মধ্যে কেমোথেরাপির মধ্যে ওরা দেখাচ্ছিল যে কেমোথেরাপি সাকসেস রেট ভালো জেমসিটাবাইনের চাইতে, যদিও সেটা টলারেবিলিটি পেশেন্টের ক্ষেত্রে কিছুটা কম। তো কনক্লুশন ছিল এরকম যে among the patient with resected periampulate carcinoma, adjuvant chemotherapy compared with observation was not associated with significant survival benefit in the primary analysis, but multivariable analysis adjusting for prognostic variables demonstrated that a significant survival benefit associated with adjuvant chemotherapy. গ্লুকোজ সেপারেশন বা প্যানক্রিয়াটিক করার পরে আমরা সাধারণত যে একটা কমপ্লিকেশন মেনু ফলো করি, ফেস করি, সেগুলোর মধ্যে কমন যেটা হচ্ছে ডিলেড গ্যাস্ট্রিক, আর এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক লিকেজ, অ্যানাস্টোমোটিক লিকেজ, যেটা আমরা প্যানক্রিয়াটিক ফিস্টুলা বলে থাকি।
ISGPS এর ক্লাসিফিকেশন বিষয়ে একটু ফিস্টুলা সম্পর্কে একটু বলি যে এটা ডেফিনেশন হচ্ছে abnormal communication between the pancreatic duct epithelium and another epithelial surface that containing pancreas derived enzyme fluids এবং এই এনজাইম ফ্লুইড আমরা বলেছিলাম যে ফুলিং কোশ্চেনে যে অ্যাক্টিভিটি যেটা 3 টাইমস অফ দ্য সিরাম ভ্যালু হবে সিরাম অ্যামোনিয়া আর এটার উপর ডিপেন্ড করে আমরা প্যানক্রিয়াটিক ফিস্টুলা এটা একটা রিস্ক স্কোর করতে পারি যে আমাদের প্যানক্রিয়াটিক অ্যানাসিন প্যানক্রিয়াটিক জেনেস্ট্রি করার পরে আমাদের প্যানক্রিয়াটিক ফিস্টুলা হওয়ার রিস্ক কতটুকু 4টা পয়েন্টের উপর ভিত্তি করে করা হয় এটা হচ্ছে প্যানক্রিয়াটিক টেক্সচার কেমন মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের ডায়ামিটার কতটুকু ছিল পিরিয়ডিক সিরাম অ্যালবুমিন কত ছিল এবং প্যারাপ্যাটিক আমাদের ব্লাড লস কতটুকু হয়েছে এই তিনটার উপর ভিত্তি করে টোটাল এখানে 10 পয়েন্ট এই 10 পয়েন্টের উপর ভিত্তি করে যদি 0 হয় তাহলে এটা লো রিস্ক আর 3 to 6 হয় তাহলে ইন্টারমিডিয়েট রিস্ক আর যদি স্কোর এখানে 7 to 10 হয় তাহলে আমাদের প্যানক্রিয়াটিক লিকেজ বা ফিস্টুলা হওয়ার চান্স হাই থাকে This is the classification of pancreatic fistula grade ABC আমরা ছবি দেখি যে pancreatic fistula অথবা টাইপ এটা হচ্ছে বাইল লিকেজ যেটা আমরা দেখি যে জাস্টিফিকেশন ব্রেইন ফ্লুইডে অ্যানালিসিস কালেকশন অ্যানালিসিস মেথড হচ্ছে 3 টাইমস অফ সিরাম বাট এটাতে অন্য কোনো আর প্রবলেম থাকে না দ্যাট মিন্স পেশেন্টের অনেকদিন হসপিটাল স্টে বা ইনফেকশনের অন্যান্য সাইন বা অর্গান ফেলিওর এগুলো কোনো কিছু থাকে না এটাকে টাইপ এ হিসেবে আইডেন্টিফাই করা যাবে আর টাইপ বি হচ্ছে যেটাতে 3 টাইমস থাকে ব্রেইন কিন্তু এটার সাথে পারসিস্টেন্ট লিকেজ থাকবে 3 উইকস এর বেশি 3 সপ্তাহ বেশি লিকেজ থাকবে এটার সাথে এন্ডোস্কোপিক ইন্টারভেনশন লাগতে পারে বা এনজিওগ্রাফিক ইন্টারভেনশন লাগতে পারে ব্লিডিং বন্ধ করার জন্য সাথে সাইন্স অফ ইনফেকশন থাকতে পারে আর অর্গান ফেলিওর সাধারণত থাকে না যদি না থাকে তাহলে সেটাকে গ্রেড বি হিসেবে কাউন্ট করতে হবে আর ঠিক সেম কম্পিটিশন গুলোর সাথে যদি অর্গান ফেলিওর থাকে তাহলে সেটাকে টাইপ সি হিসেবে কাউন্ট করে নিতে হবে তো দিস ইজ অল from my side, sir. Thank you. Thank you, Dr. Maruf, for your very excellent presentations and brilliant work. I should say definitely 7 cases of the people's procedures and the follow-up here. Very good. Really appreciate. এখন দেখি আমরা একটু করি আমাদের স্টুডেন্ট থেকে মানে কোশ্চেন গুলো নেই তারপর ফ্যাকাল্টি যারা আছেন ওদের থেকে আমরা কমেন্ট ওপিনিয়ন চাইবো আর স্টুডেন্ট এনি কোশ্চেন আমাদের আজকে যে কেস ছিল বা সাবসিকুয়েন্ট ফ্যাকাল্টি পর্যন্ত ছিল ডু হ্যাভ এনি কোশ্চেনস এন্ড কোয়ারিজ এনি স্টুডেন্ট স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার স্যার প্যানক্রিয়াটিক জেনোস্টমি করার সময় স্যার আমরা ইউজুয়ালি প্রোলিনটা ইউজ করি আর প্যানক্রিয়াটিক এনজাইম অনেক সময় অ্যাবজর্বেবল সুগার ইউজ করলে স্যার এটা ডাইজেস্ট করতে পারে কি আনসার করুন প্রফেসর বিধানর রাব্দি স্যার এটা আসলে এমন কোনো কথা নেই স্যার যেটা এনকারেজ করা হয় মনোফিলামে ডিলেড আর যেটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে আসলে whether it's a bacterial design of some of this অথবা ব্যাংকিং প্রসিডিউর প্যানক্রিয়াটিক জেনোস্টমিটা হচ্ছে আসলে ফিচার ম্যাটেরিয়ালটা আসলে ভাইটাল পেপার স্যার নন অ্যাবজর্বেবল ইউজ করলে লং টার্মে গিয়ে আবার একটা স্টোন ফরমেশনের চান্স থাকে এই কারণে ডাক্টোমিউকোজাটা সাধারণত ডিলেড অ্যাবজর্বেবল দিয়ে করা হয় আর যেটা বাইরের আউটার লেয়ার সেটা হচ্ছে প্রোলিন দিয়ে করা হয় ওকে আর কোনো কোশ্চেন স্টুডেন্টস স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ রাফিদ বলো স্যার পরীক্ষায় যখন আমাদের মানে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ডেফিনিশন অফ পেরিএম্বুলারি কার্সিনোমা তখন আমরা মানে আনসারটা কিভাবে দিব অলরেডি একটা ডিসকাস করা হয়েছে টিউমার located in the ampulla in and around 1 to 2 centimeters area. এটাই পেরিএম্বুলারি কার্সিনোমা ওকে আপনার কোশ্চেন ওকে ফাইন আমরা দেখি আমাদের ফ্যাকাল্টি আসছেন তারা আমাদের কমেন্ট করবেন অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন এন্ড দ্য ফ্যাকাল্টি প্রেজেন্টেশন ফর আমরা দেখি একটু আমাদের অনকোলজিস্ট কলিগ থেকে যদি ডক্টর আরিফ স্যার হ্যাঁ নেক্সট কমেন্ট স্যার আমি আমার থেকে বলছি আপনারা সবাই সায়েন্সে আমি আমার ভিউ থেকে বলি মেডিকেল অনকোলজি আজকে যে কেসটা ছিল আমাদের পরবর্তীতে যে প্রেজেন্টেশন ছিল আমাদের ফ্যাকাল্টি সুন্দর মতো দেখেছেন
the critical point of view of resectability, borderline resectable এবং unresectable tumor. কিন্তু ইনিশিয়ালি কিন্তু একটা ক্রাইটেরিয়া ছিল, উনি বর্ণনা করে গেছেন যে নট অনলি দ্য সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউ ইজ ইম্পর্টেন্ট বাট অলসো দ্য tumor characteristics and the tumor marker and the age are also important considering the circuit. এই কেসটা যদি আমরা চিন্তা করি, এই কেসটা কিন্তু CA19-9 বা আমার Recording in অনেক progress. ক্ষেত্রে যেমন ধরেন আমাদের এখানে সমালোচনা আছে যে আমাদের এসকিন অ্যাডাপ্টেশন আছে, এসকিন কিন্তু অনেক সময় স্পেসিফিক ভাবে কিছু আলাদা আলাদা গাইডলাইন আলাদা আলাদা এইজ অনুযায়ী স্টেজ অনুযায়ী এটা ইউজ করে এবং হচ্ছে যে পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাসের উপরে আলাদা করে হলো যে ট্রিটমেন্ট করে এবং রিকমেন্ড করে। সেক্ষেত্রে ওই সিগন্যাল জ্যামসিটাবিন অনেক পেছনে পড়ে। Okay. Okay. Thank you, Dr. Arif. Thank you very much. Dr. Kamal, comment on our the previous case and the faculty presentations. First, I want to congratulate Maru. Maru কে তখন অনেকদিন পরে দেখলাম। মানে now there was a time যখন প্রথম এই ডিসকাশন হইতো, আমরা অনকোলজিস্টরা সাবজেক্টকে অনেক ইমপ্রেস করতে পারতাম। এটা হচ্ছে ওই অ্যাফেয়ার এর প্রথম পার্টের মতো, শেষের দিকে ইমপ্রেস করার আর কিছু স্টক থাকে। এখন আমরা অনকোলজিস্টরা অলমোস্ট এক্সস্টেড আওয়ার স্টক, সার্জনস নো সো মাচ অনকোলজি that hardly we have anything in our hand to play with. So it is good যে সার্জনস আর নাও মানে they are giving a spectral বলতেছে, pros and cons বলতেছে। So this is definitely good. I am scared যে সার্জনরা যদি কেমোথেরাপি প্র্যাকটিস শুরু করে তখন আমি আর আরিফ হাসান প্রফেশনাল ট্রিট করে আমাদেরকে তুলে দিতে হবে। It is encouraging to see that surgeons are really, we should know the strength and weakness of surgeons and surgeons should know the strength and weakness of oncology. Then we can make a good team. যখন আমাকে মনে করেন হাসিম আমাকে ফোন করে স্যার এটাকে নিয়ে ট্রিটমেন্ট দিবে, তখন আমি ওর সঙ্গে ফোনে হয়তো 10-15 মিনিট একটা আর্গুমেন্টের মধ্যে করি করে দেন উই কাম টু এ কনক্লুশন যে কেন তুমি সার্জারি করবো না, কেন আমি কেমোথেরাপি দিব, লাইক দিস। সো ইটস গুড টু সি যে চিটাগং এ, আই রিপিট, চিটাগং এ এরকম কাজ হচ্ছে এবং এরকম এভিডেন্স মানে আমরা ডকুমেন্ট রাখতেছি, আমরা আউটকাম দেখতেছি, রাইট? সো not necessarily everything is Dhaka case, number one. Number two, Maruf's presentation was very good, but I would have appreciated to see the presentation in English because these are all postgraduate students and the presentation would have been better if it was in English. Right. Number three, regarding the treatment, as it is not a very common thing, even recent past there was no guideline for NCCN in periampulary cancer. So it was everybody was having different type of what Arif was telling. But last 2 years, NCCN has included this papillary carcinoma. So in principle, normally we try to give adjuvant chemotherapy, but it can be personalized. Protocol may not be only gemcitabine. Sometimes we give doublet if the patient is fit, and depending on stage. But the controversy is about radiotherapy. Shall we give or not? So that is the question. But it is proved that with adjuvant chemotherapy after surgery, it gives survival benefit. So, but it should be combined. But I have no experience of neoadjuvant in periampulary, even it is discussed. But normally we do after surgery we go for adjuvant. That is for periampulary. For pancreatic, yes, we do here. Again, I want to congratulate Chittagong team repeatedly for doing a great job and keep it up so that we'll see much better future. And Maruf, I'm proud of you. Right. You got doing great job. Okay, thank you, Dr. Kamal. Professor Masud Kurim, Professor Shahid, any comment?
আসসালামু আলাইকুম স্যার, এক্সিলেন্ট প্রেজেন্টেশন এবং সবকিছু পরীক্ষা ওরিয়েন্টেড হিসাবে ভালোভাবে ডিসকাশন হচ্ছে। আমার মনে হয় যে আজকের ক্লাসটা স্টুডেন্টদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মারুফকে, এক্সিলেন্ট প্রেজেন্টেশন। Professor Sheikh. Professor Sheikh, any comment? Become 2 minutes. Professor Sheikh. Yes. আমি কংগ্রেচুলেট করি যে এত নাইস ডিসকাশনের জন্য। তবে যেহেতু হুইপল কনভারজেন্স সম্বন্ধে ডিসকাশন হয়েছে, এখানে লেবারেজ কিন্তু হুইপল সম্বন্ধে মনে বলা একটু নাউডেজ ইট টেক দ্য আপার হ্যান্ড। Right. Next time, inshallah. থ্যাংক ইউ। Thank you very much. এখন আমরা রাফি। থ্যাংক ইউ স্যার আমাকে ইনভাইট করার জন্য। আমি কয়েকটা কমেন্ট করবো, একটু সময় লাগতে পারে, তো অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো। আমি কয়েকটা জিনিস আমি বলতে চাই। মারুফের যে প্রেজেন্টেশন, আমি বলবো আমাদের জন্য একটা লাইট ইলুমিনেটিং প্রেজেন্টেশন, এই কারণে যে আমরা এই লেভেলের আগে কোনো ডিসকাশন করতাম না। ইয়েস স্যার, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ নির্দেশ স্যার যখন ছিলেন তখন নজর ইসলাম স্যার আমাদেরকে যখন ক্যারিয়ার শুরু করি তখন আমাদের বলতেন ইউ শুড বি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ ওয়ান। তো আমার মনে হয় যে হেপাটোবিলিয়ারি সার্জারি ইজ এ ডিফারেন্ট ডোমেন, লাইক কার্ডিয়াক সার্জারি, লাইক থোরাসিক সার্জারি, লাইক ইউরোলজি, লাইক নিউরোসার্জারি। আমাদের এই লেভেলের লিম্ফ নোড ডিসেকশন যদি আমরা বলতে পারি, ব্রেস্ট সার্জারি তো ওরা করছে, তো এগুলো আসলে মাথায় রাখতে হবে। কারণ আমাদের মধ্যে এখন একটা ভিতর সার্জারি মনে হয় সবার মধ্যে একটা ধারণা হয়ে গেছে, কোনো এক প্যানক্রিয়াসের হেড আর একটু দুর্নাম করলে মনে হয় রিপোর্ট হয়ে যায়। এটা আনসাইনেট প্রসেসেরও দরকার নাই, এই জন্য আমার দরকার নাই, আপনার বাকিটা তো বললাম না। এইটা দিস ইজ নট সার্জারি, এটা একটা ধোকা দেওয়া বলবো থেকে। আরেকটা হচ্ছে যে আমার 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দেখছি এই সিরিজ সার্জারিতে। আমি বলবো যে আমার 10 বছর আগে একরকম, এখন আরেকটা আরেকরকম। আমি যখন এই আপনার সাথে কাজ করতেছি, কামাল স্যারের সাথে কাজ করতেছি এবং সুমন মুস্তাফাজি সুমন, এই গ্রুপটার সাথে যখন অঙ্কোলজিস্টের সাথে কাজ করা শুরু করছি, আমার কিন্তু চোখ খুলে গেছে অনেক কিছু। এবং এটার একটা বিরাট রোল কিন্তু আমি কামাল স্যারকে দিব। কারণ স্যার এই যে পোকিং এর কথা বলছেন, এই পোকিং গুলো কিন্তু স্যার আমাদের নতুন কিছু জানার বা এগুলোতে কিন্তু আগ্রহ প্রকাশ করছে। যেমন আমি রিসেন্টলি বলি, এখন আমাদের মধ্যে ট্রেন্ড আসছে পিটিভিডি করা, আর্লি অ্যাক্টিভিটি করা। আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলবো, জিওভানি দ্য রিয়েল সম্ভবত 2022 একটা প্রেজেন্টেশনে বলে দিতেন যে যদি বর্ডারলাইন ম্যালিগন্যান্সিতে আপনি পিটিভিডি করেন বা ইআরসিপি করেন, ইট ইজ জাস্টিফাইড, বাট if it is a resectable disease, if you do PTVD in a patient with cholangiocarcinoma or the head of the pancreas or ERCP, you are turning this patient into a stage 3 or stage 4 disease, basically a peritoneal disease. You are inviting a peritoneal disease in a localized advanced disease. আরেকটা হচ্ছে যে সার্জিক্যাল টেকনিক এখন পিপলসের অনেক রকমের মডিফিকেশন হয়ে গেছে, 70 ডিফারেন্ট কাইন্ড। তো এটা একটা পার্ট, কিন্তু আমি বলবো যে ওয়ান স্টপ কেয়ার খুব ইম্পর্টেন্ট। এই যে একটা অঙ্কোলজিস্টের সাথে ডিসকাস করে করা, প্ল্যানটা একদম রেগুলারিস্টের সাথে করা, নিউট্রিশনাল প্ল্যানটা যদি আমি একটা প্রপার নিউট্রিশনিস্টের সাথে করতে পারি, তারপরে প্রপার টেকনিকটা যদি আমি আমার কাউন্টার পার্টের সাথে কারোর সাথে ডিসকাস করে করি, তাহলে কিন্তু আমরা একটা সিঙ্গেল সেন্টার একটা ভালো ওয়ান স্টপ কেয়ার হয়ে যাবে। এটা একটু বলতে যায় এটা একটু ভেগ হয়ে গেছে। কেমন রেইজড হ্যান্ড, কি ব্যাপার, কি বলবে? আমি একটা কথা বলার লোক সামলাতে পারতেছি না। হাসিম রাব্বি বলার পরে প্যানক্রিয়াটিক ক্যান্সার ওয়াজ এ ডেড সেন্টেন্স। আমাদের কাছে রুগী আসলাম, দিব না দিব, রুগী বিদায় করে দিলাম। যে মানে পটায় টটায় যে আপনি শুধু কেমো দিয়েন না, খুব একটা। আমরা সকল মানে পিপুল বাইপাস দেখে দেখে আমরা টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা অবাক হয়ে দেখি যে এরকম দুর্দান্ত সার্জারি হয়, তারপর আমরা রুগী পাই, কারণ সার্জনের পরে রুগী কিন্তু আমরা পাই। তখন আমরা দেখি যে প্যানক্রিয়াটিক সার্জারির পরে রুগী অনেক বছর সার্ভাইভ করতেছে, কেমোথেরাপি দিচ্ছি। মানে এটা যেটা হাসিম ভাই বলছে, ইটস এ বিগ রিভলিউশন। আমি বলবো বাংলাদেশে ব্রেস্টের পরে বোধহয় অনকোলজিতে সবচেয়ে বড় রিভলিউশন হচ্ছে প্যানক্রিয়াটিক সার্জারি। মানে এরকম ড্রামাটিক চেঞ্জটা হচ্ছে। সো আই কংগ্রাচুলেট দ্য সার্জন টিম ফর মেকিং এ বিগ শিফট। আমরা অনকোলজিস্টরা কিন্তু আগে হেল্পলেস ঠিক করতাম। আমরা সবাইকে একটা স্টিভ জবসের একটা গল্প বলে বলতাম যে এটা হেল্পলেস, তেমন কিছু নাই, মানে আপনারা পয়সা খরচ করেন টাইপের একটা কথা। বাট নাও উই আর গেটিং হোপ, বোথ মানে প্যানক্রিয়াটিক, ইভেন আপনার গলব্লাডারও
কোলঞ্জিওকার্সিনোমা তারা যে পরিমাণ রিসেকশন করতেছে এবং আমরা যেটা আউটকাম গুড আউটকাম দিচ্ছি বিকজ অফ দ্য গুড সার্জন, সো ক্রেডিট গোস টু সার্জন, উই আর অনলি জাস্ট মানে নার্সিং দ্য পেশেন্ট। তো কংগ্রাচুলেশন টু দ্য হোল সার্জেরিক কমিটি যারা এটা করছে। এটাই বলেন। Professor Bidhan. Yeah, thank you, sir. Excellent presentation done by Dr. Mesra and also the Dr. Maru. And several things I want to point out. একটা হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি, সেটার একটা সহজ উপায় আছে, যেটা ডক্টর মারুফ যেটা বলছিল যে আমরা যে ওয়েদার ইট ইজ গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি, সেটাকে কনফার্ম করার জন্য আমাকে ক্ল্যাম্প করতে হবে টু ওয়েদার আই ক্ল্যাম্প দি কমন হেপাটিক আর্টারি অর গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি। সেইটা যেন একটা সহজ যেটা উপায় আমরা যেটা বলি যে লিম্ফ নোড কমন হেপাটিক আর্টারির উপরে দ্য লিম্ফ নোড অফ ইম্পর্টেন্স, এইটাকে যদি আমরা রিমুভ করি ফর দ্য ফার্স্ট টাইম, তাহলে আমরা কমন হেপাটিক আর্টারিটা পাইয়ে যাই। তারপরে আমরা লেটারালি রাইট সাইডে যদি আসতে থাকি, তাহলে এই কমন হেপাটিক আর্টারি প্রপার এন্ড গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারিটাকে প্রপারলি আইডেন্টিফাই করা যায়। সেখানে আসলে যে মানে ব্লাইন্ডলি ক্ল্যাম্প করা বা হেপাটিক আর্টারির পালসেশন দেখার খুব একটা দরকার আছে। ইউজুয়ালি ইউ ক্যান আইডেন্টিফাই দ্য গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি আফটার রিমুভিং দ্য লিম্ফ নোড অফ ইম্পর্টেন্স। এটা একটা কথা। আরেকটা হলো যে আমরা ওই লিম্ফ নোডটা যদি সরাতে পারি, তাহলে টানেলিং এর যে উপরের যে পোর্শনটা ইজ ভেরি ইজি হয়। নাহলে আমি প্রচন্ড মানে খেলাটাই করতে এবং ব্লিডিং শুরু হয়, সেটা একটা জিনিস। আরেকটা হলো যে আর্লি নিউট্রিশনাল সাপোর্ট, এইটা একটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা করি সেটা হচ্ছে ওই যে আমি যে বললাম যে নেজোজেনাল ফিডিং, যেটা আমরা গ্যাস্ট্রিক যে গ্যাস্ট্রোস্টমি যে অ্যানাস্টোমোসিসটাকে বাইপাস করে আমরা গ্যাস্ট্রো এনজিটিউবটা দিই, এবং সেকেন্ড পোস্ট অপারেটিভ ডেট থেকেই আমরা এই এন্ট্রাল ফিডিং শুরু করি। এবং এই এন্ট্রাল ফিডিং এর যে কম্পোনেন্টটা, সেটা একটা ইন্ডিজেনাস ফিডিং আমরা ফর্মুলা তৈরি করেছি, যে 100 ml যদি যা হয়, এখানে রাফ ক্যালকুলেশন করা হয়েছে, 100 ml যদি ওই ইন্ডিজেনাস ফিডিংটা দেওয়া হয়, তাহলে 100 কিলো ক্যালোরি আপনার এনার্জি সাপ্লাই দিতে পারি। এটা এবং এটা আমরা যে অনেকটা ভাতের মাছ, ডাল, তারপরে সল্ট, লেবু, এটা দিয়ে আমরা একটা ডিমের স্ম্যাশ করে সেই জায়গাটা করে আমরা দিতে পারি, এবং একটা ক্যালকুলেট করে খুব একটা মানে অ্যাকুরেট হয় কিনা আমরা জানি না, তবে মানে বিভিন্ন আর্টিকেল করে আমরা বের করেছি যে 100 ml যদি ফ্লুইড আমরা দিতে পারি, তাহলে 100 কিলো ক্যালোরি এরকম একটা হিসাব পাওয়া যায়। সেটা আমরা আর্লি সেকেন্ড করতে পারি যে 20 ml পার আওয়ার 10 ফিট, তারপরে যে থার্ড করতে পারি থেকে যে 50 ml, 75 ml, 100 ml করে 4-5 দিন যদি আমরা দিতে পারি, তাহলে যে আর্লি নিউট্রিশনাল সাপোর্ট এইটা আসলে দেওয়া যায় এবং একটা গুড আউটকাম হয়। এইটা আমরা প্র্যাকটিস করছি এবং উই ফাইন্ড এ ভেরি গুড নিউট্রিশনাল সাপোর্ট টু দ্য এর আউটকামটা খুব ভালো হয়। এই যেতে আমার একটা পেপারও আছে, পাবলিশ দিস পেপার ইন এ জার্নাল, কোরিয়ান একটা জার্নাল আছে, সেখানে পাবলিশ করি। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে সেকশনের কথা বলা হচ্ছে, তারপরে আরো যেটা যে সুপিরিয়র মেসেন্টারিক ভেইনস যে ইনভেশন, সেটা রিসেকশন 1 সেন্টিমিটার, ইনভেশন লেস দেন 1 সেন্টিমিটার, ইনভেশন গ্রাফটিং, এই জায়গাগুলো তো কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। আমার মনে হয় সেখানে যাওয়ারও যে অ্যাডভান্স যে ভাস্কুলার রিসেকশন এন্ড রিকনস্ট্রাকশন, সেই জায়গাগুলোতেও যাইতে হবে, ইন এডিশন টু দ্য এক্সটেন্সিভ লিম্ফ নোড সার্জারি। ও মানে যেগুলো আমাদের অ্যাডভান্স ও পটেনশিয়ালি অ্যাডভান্স যে সার্জারি গুলা আছে সেগুলো করার জন্য। Thank you very much. একটু স্যার এটা লোক সামলাতে পারছি না। মারুফ একটা জিনিসটা মিস করছি, এটা আমি বলতে ভুলে গেছি, যে প্যানক্রিয়াসের ম্যানেজমেন্ট নিয়ে কথা হচ্ছে। আর যেটা নতুন একটা টার্ম বলবো না, এটা
আগের টার্মে কিন্তু নতুন বেশি প্র্যাকটিস হচ্ছে মেজো প্যানক্রিয়াটিক, যেটা টিএমই বলতেছে ডিস্টাল ক্যান্সারের ক্ষেত্রে। এখানে আমাদের কাছে টিএমসি বলা হচ্ছে যে টোটাল মেজো প্যানক্রিয়াটিক এক্সিশন। এটা হচ্ছে এই জন্য এসএমআই ক্লিয়ারেন্সটা খুব ইম্পর্টেন্ট। এটা দুটো অ্যাপ্রোচ আছে, মারুফ একটা অ্যাপ্রোচ আর হচ্ছে পোস্টেরিয়র অ্যাপ্রোচ। তো এসএমআই ক্লিয়ারেন্সটা এতটা ভাইটাল যে এটা যদি ক্লিয়ারেন্স না হয় কোনোদিন মেজো প্যানক্রিয়াটিক। এই জন্য মেজো প্যানক্রিয়াটিকটমি ইজ দ্য কি টু প্যানক্রিয়াটিক সার্জারি। এই জন্য হেডের জন্য হচ্ছে হেড ডিসেকশনের সাথে মেজো প্যানক্রিয়াটিক হেড ডিসেকশন করতে হয়। ডিজিটাল প্যানক্রিয়াটিক র্যাম্পস প্রসিডিউর ছিল, এখন আর ডিজিটাল প্যানক্রিয়াটিক কিন্তু রোল নাই, এখন হচ্ছে র্যাম্পস প্রসিডিউর। থ্যাংক ইউ। Thank you, Dr. for the information. Finally, next comment and advice. অনেক ডিসকাশন হয়ে গেছে, অনেক মোটামুটি সব চলে আসছে। তো একটু কথা বলি, আমি ওই স্টুডেন্টদের জন্য বলি, কারণ এতক্ষণ যে কথা হচ্ছিল এগুলো শুধু কিন্তু লেভেলে ওদের ইন্টারনেট হচ্ছে না, কিন্তু যারা স্টুডেন্ট পরীক্ষা দিবে এই প্যানক্রিয়াটিক ডিসেকশনে ওরা ওদের জন্য একটু বেশি কথাবার্তা হচ্ছে, এটা আমাদের লেভেলে ঠিক আছে। আমি স্টুডেন্টদের বলি যে আজকে হলো, যদিও আমাদের টপিকটা ছিল কিন্তু আমাদের বিধান ইজ কারেক্ট, তার জন্য এখানে তো তিন কেস আছে বেশি ঠিক হয়। আমি স্টুডেন্টদের বলবো যে হিস্ট্রিতে চলে আসে, চলে আসে, তাই না? হতে পারে যে তুমি আমরা নাম্বার টু যে যখন স্টুডেন্ট জিজ্ঞেস করা হয় প্রত্যেক ওখানে কনফিউজ হয়ে যায়, ওই আলোচনা বেশি করবো। আসলে তা না, আলোচনা শুরু না করে একটা পেশেন্ট অ্যাজেবল ম্যানেজ করে, এখানে আমরা একটা পেশেন্টকে যদি অ্যাজেবল ম্যানেজ করি, আমরা কিন্তু জটিল নিয়ে আমরা বা আমরা কিন্তু পেরিয়াম্বুলার নিয়ে এখানে কনসার্ন না, আমরা কনসার্ন টোটাল পেশেন্ট ম্যানেজ করি। তখন ওই সিবিসি থেকে শুরু করা উচিত, সিবিসি এলএফটি, তারপর যেহেতু জন্ডিস আছে আমরা একটি লেফ্ট করতে পারি, যেহেতু জন্ডিস আছে একটা ক্রিটিনিন করতে পারি, এরপরে আল্ট্রাসাউন্ড দিয়ে থামবো, আল্ট্রাসাউন্ডের গাইড আমাদের ইমেজিং এ চলে যায়। তাহলে এইভাবে যদি শুরু করে তাহলে কিন্তু আমরা কোপ করতে পারি না। আর লাস্টে যেটা বলবো, আমাদের যে প্রেজেন্টেশন ছিল, আমাদের মানুষ যে প্রেজেন্টেশন গুলো ওখানে গাইডলাইন দেখানো, ওখানে আমার একটু ব্যক্তিগত ভাবে আমি ডিফার করি যে ওখানে ডায়াগনস্টিক ভ্যালুয়েশন বলছে ইআরসিবি, পিটিসি, এগুলো কিন্তু অফ করে, এগুলো যে গাইডলাইন যেই বলুক, আমি পার্সোনালি বলবো যে এগুলো পরিচর্যা বলার দরকার নেই। ইআরসিবি ইজ নট এ ডায়াগনস্টিক টুল, পিটিসি এখন করা এখানে অফ করে, তাহলে এগুলো বলার দরকার নেই। গাইডলাইন অনেক কিছু থাকবে। আমাদের দেশের কন্টেক্সটে আমরা যেটা ইউজুয়ালি করি, আমরা যে টিচাররা কোনটা করে আছেন বা আমাদের পেশেন্ট কিভাবে ম্যানেজ করা হয়, এটি খেয়াল রাখতে হবে। ওই লাইনে কথাবার্তা বলে পরীক্ষা পাস করা যাবে। গাইডলাইন তো অনেক কিছু থাকবে, এটা নট ফর গাইডলাইন ফর সিনিয়র পাস। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ।